গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের কলমে শঙ্কর সিরিজের প্রথম গল্প জোড়া খুন রহস্য। সজীব মাহমুদ নীল জন্ম বাংলাদেশের অন্তর্গত নওগাঁ জেলার শালবাড়ি গ্রামে। পেশায় ছাত্র হলেও নেশা তার লেখালেখি। আজকের গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে সজীব মাহমুদ নীলের কলমে জোড়া খুন রহস্য। বেশ কিছুদিন ধরে হাতে কোনো কাজ নেই বলতে ভালো প্লট নেই। আর একটা ভালো প্লট ছাড়া একজন লেখক যে কতটা অসহায় সেটা একজন লেখকের থেকে ভালো আর কে জানবে। আর লেখালেখি আমার পেশা, বা বলা ভালো গল্প লিখেই আমার পেট চলে। এদিকে প্রকাশকের কাছ থেকে তাগাদা আসছে একের পর এক। এমতো অবস্থায় কি করি ভাবছি, এমন সময় মনে পড়ল বন্ধু শঙ্কর চ্যাটার্জির কথা। যদিও অনেক দিন হলো কোনো যোগাযোগ নেই। আগের ঠিকানা আছে কিনা তাও জানি না। ফোন নাম্বার একটা ছিল, কিন্তু সেটা বন্ধ। খানিকটা দমে গেলাম ঠিকই, কিন্তু পরে ভাবলাম এইটুকুই তো পথ। একেবারে সশরীরে গিয়ে হাজির হলে খুব একটা মন্দ হবে না, যদি না সে আগের বাসা পরিবর্তন করে থাকে। 7-5 ভেবে সকাল সকাল বেরিয়ে পড়লাম। ঠিকানা আগে থেকে জানা ছিল, তাই অসুবিধা খুব একটা হলো না। প্রথমে বাসে, তারপর একটা অটোরিকশায় চেপে যখন গন্তব্যে পৌঁছলাম তখন দুপুর 2টো। মনের ভেতর একটা চাপা উত্তেজনা কাজ করছিল। না জানি শঙ্কর আমাকে এতদিন পর দেখে কি ভাববে, কিন্তু বাড়ির সামনে আসতেই ভেতরের সব উত্তেজনা উদ্দীপনা একেবারে দমে গেল। দরজায় তালা ঝুলছে। তালাটা রোদ আর বৃষ্টিতে দীর্ঘদিন ভিজে একেবারে মরচে ধরে গেছে। অর্থাৎ আমার আগের ধারণাই ঠিক হলো, শঙ্কর এই ঠিকানায় আর থাকে না। খানিকক্ষণ বন্ধ তালাটার দিকে হাঁ করে তাকিয়ে ফিরেই আসছি, এমন সময় একটা চেনা কণ্ঠ শুনে চমকে পিছনের দিকে তাকালাম। আর তাকাতেই আবারও আগের সেই উদ্দীপনা আর উত্তেজনা যেন কয়েক গুণ ফিরে আসলো। দেখলাম আমার ঠিক সামনে হাসি হাসি মুখে তাকিয়ে আছে আমারই বন্ধু শঙ্কর চ্যাটার্জি। কি বন্ধু, বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম, ভেবেছিলাম আর একটু পরে ধরা দেব, কিন্তু তুমি চলে যাচ্ছ দেখে বেরিয়ে আসতে হলো। মানে তুমি আমায় প্রথমেই দেখেছিলে? তা দেখেছি, তুমি যখন রিক্সা থেকে নেমে ভাড়া মেটাচ্ছিলে তখনও দেখেছি। যাকে, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, চলো ভেতরে গিয়ে কথা বলি। আমি আর কোনো প্রশ্ন করলাম না। শঙ্কর পুরনো জং ধরা তালাটা খুলে ভেতরে ঢুকে গেল। পিছন পিছন আমি। তারপর আবারও ভেতরে ঢুকে তালা এঁটে দিয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আমিও উঠলাম, কিন্তু যখন ঘরের দরজা খুলতে খুলতে বলল, কিছু মনে করো না, ঘরটা একটু অগোছালো হয়ে আছে। বেশ কিছুদিন হলো কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়েছি। তুমি তো জানোই আমি মানুষটা একটু অগোছালো। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দিই, নাহলে দেখবে কিছু তো একটা ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছো। সেরকম অভ্যর্থনা নিশ্চয়ই তুমি চাইবে না। দাঁড়াও। বলেই প্রথমে সে ভেতরে ঢুকে ঘরের একটা সুইচ টিপল। আর তাতেই ঘরের যা অবস্থা দেখলাম, তাতে এটাকে ঘর না বলে একটা স্টোর রুম বলাই ভালো। আমি অবাক হয়ে বললাম, কি হাল করে রেখেছো ঘরের? সেসব পরে বলছি, আগে বলো হঠাৎ তুমি কি মনে করে? আরে আগের নাম্বারটা পেলাম না, তাই ভাবলাম একবার দেখা করে যাই। তোমায় দেখে কিন্তু তা মনে হচ্ছে না।
তাছাড়া বেশ কয়েকটা পত্রিকায় তোমার লেখা নেই, অর্থাৎ ধরে নিতে পারি গল্পের রসদ খুঁজতেই তুমি এখানে হাজির হয়েছ। কি তাই তো? শঙ্করের এই ক্ষমতার কথা আমার কাছে নতুন নয়, আর তাই স্বীকার করতেই হলো। বললাম, ঘরটা বড্ড গুমোট হয়ে আছে, জানলাটা খুলে দাও। এটা করা যাবে না। বলা তো যায় না কখন একটা বুলেট এসে সোজা লক্ষ্যভেদ করে চলে যাবে। ওটা বন্ধই থাকুক। শঙ্করের কথায় আমি খানিকটা অবাক হয়েই বললাম, বুলেট মানে তুমি বলতে চাইছো কোনো শুটার তোমার উপর নজর রেখেছে? তেমনটাই ধরতে পারো, তবে খুব বেশি দিনের জন্য নয়। যাকে ভালো কথা, চা কফি কিন্তু কোনোটাই পাবে না। যদি চাও তবে সিগারেট দিতে পারি। বলেই সে পকেট থেকে একটা নতুন কেনা সিগারেটের প্যাকেট থেকে একটা নিজে নিয়ে আর একটা আমার দিকে এগিয়ে দিল। আমিও নিলাম। নতুন কোনো কেস নাকি? হ্যাঁ, তেমনটাই ধরে নাও। কিন্তু বিশ্বাস করো, কেসটা এতটাই অদ্ভুত আর ভয়ঙ্কর যে আমাকে ঘর ছাড়া করে রেখেছে প্রায়। বাইরে যে তালাটা ঝুলানো আছে ওটা বলতে পারো কিছুটা রক্ষা করছে। তবে চিন্তা নেই, কয়েকদিনের মধ্যেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বলা যায়? যায়, কিন্তু এখন নয়, কারণ আমাদের হাতে ঠিক আর 10 মিনিট আছে, তারপরে আমরা বেরোবো। আমাদের মানে আমাকেও তোমার সঙ্গে নেবে নাকি? নিতেই পারি যদি তুমি রাজি থাকো। আরে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যাব কোথায়? সে তো গেলেই দেখতে পাবে। নাও, সিগারেটটা শেষ করো, তারপর পথে যেতে যেতে বাকি কথা বলা যাবে। যাকে এই ফাঁকে একটু দেখে নিই যে কোনো টিকটিকি ঝুলে আছে কিনা। বলেই শঙ্কর চেয়ার ছেড়ে উঠে বন্ধ জানলাটার কাছে এগিয়ে গেল। তারপর সেটাকে না খুলে পাল্লার একটা ফুটোয় চোখ রাখল। মিনিট খানেক কিছু একটা দেখে ফিরে এসে আবার বলল, ঠিক যা ভেবেছিলাম তাই। বলছিলেন জানলা খুলে দিতে? যদি খুলে দিতাম তাহলে এতক্ষণে তোমার মাথাটা ফুটো হয়ে যেত বুলেটে, কারণ নলটা সোজা তাক করা আছে তোমার মাথা বরাবর। আমি যে শঙ্করের কোনো কথাই বুঝতে পারিনি এবং সম্পূর্ণ অন্ধকারেই ডুবে আছি সেটা বুঝতে পেরেই সে আবারও বলল, যাকে পরে শুনলে সবটা বুঝবে, আপাতত বেরোতে হবে, চলো। ততক্ষণ টিকটিকিটা ঝুলে থাকো। বলেই শঙ্কর দরজার দিকটা এগিয়ে গেল। আমিও তার পিছন পিছন গেলাম। দরজাটা অতি সাবধানে খুলে ধীর গতিতে বেরিয়ে সেটাকে খোলা রেখেই সিঁড়ির দিকে না তাকিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। এদিকটায় একটা জলের পাইপ নেমে গেছে নিচের দিকে, তারই পাশে কয়েকটা খাঁজ কাটা গর্ত। সেদিকে ইশারা করে বলল, আচ্ছা, আশা করি এখান দিয়ে নামতে তোমার কোনো অসুবিধা হবে না। ওরা জেনে গেছে আমি বাড়ির ভেতরে আছি, ওদেরকে এখন বুঝতে দিলে হবে না যে আমি বাড়ির ভেতরে নেই, তাই এই পথ। নামো, চলো চলো চলো, আমি আগে নামছি, আমাকে দেখে দেখে নামো। বলেই শঙ্কর প্রায় বিনা বাধায় নেমে গেল নিচে। আমিও নামলাম, কিন্তু একটু দেখে শুনে, যদিও শঙ্করই হেল্পটা করলো। আর তাতেই বুঝলাম এইবার প্রথম নয়, সে প্রায়ই এই পথে ওঠানামা করে। নিচে নেমে সরু গলি দিয়ে আমরা উল্টো দিকের পথ ধরলাম। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যেই কোনো কথা হলো না। মিনিট পাঁচেক সরু গলি দিয়ে হাঁটার পর অবশেষে আমরা যখন বড় রাস্তায় এসে পৌঁছলাম তখন সে বলল, যাকে আর চিন্তা নেই, এবার একটা বাসে উঠে পড়তে পারলেই হয়। আচ্ছা, তুমি নিশ্চয়ই পুরোনো ট্রেনিংগুলো ভুলে যাওনি এখনো? এই যে বলতে বলতে বাস এসে গেছে, দৌড়ো দৌড়ো, এখানে বাস থামবে না। বলেই আমি কিছু বোঝার আগেই শঙ্কর এক দৌড়ে ধীর গতিতে চলা চলন্ত বাসে উঠে পড়ল। অগত্যা আমাকেও সেই পথ ধরতে হলো। আমি যতক্ষণ ঝুলতে ঝুলতে বাসে এসে উঠলাম ততক্ষণে সে একটা ফাঁকা সিট দখল করে নিয়েছে। পাশের সিটে বসতে বসতে বললাম, এই কি হয়েছে বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। একটা খুন।
খুন? হ্যাঁ, খুন। তুমি যদি প্রতিদিন খবরের কাগজ পড়ে থাকো কিংবা নিউজ চ্যানেল দেখে থাকো তাহলে নিশ্চয়ই খবরটা তোমার চোখে পড়েছে। আরে সে তো কত খবরই চাপা হয়, তুমি কোনটার কথা বলছো? না, এটা তুমি ভুল বলনি। প্রতিদিনই এমন দু একটা নতুন খবর ছাপা হচ্ছে ঠিকই, কিন্তু আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে তোমার চোখে উপেন মাহাতোর খুনের ঘটনাটা পড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খবরটা পড়েছি। আরে টিভিতেও তো দেখানো হচ্ছে দিনে 10 বার। তাহলেই ভাবো, ঘটনার 5 দিন পরও যে নিউজটা এখনও দিনে 10 বার করে দেখানো হচ্ছে সেটা নিশ্চয়ই 8-10টা সাধারণ কেসের মতো নয়। তার মানে তুমি কি সেই কেসেরই তদন্ত করছো? ঠিক তদন্ত নয়, কারণ আজ পর্যন্ত এই কেসটা নিয়ে আমার কাছে কেউই আসেনি। তাহলে উপেন মাহাতো যে সময় খুন হন তার ঠিক 2 ঘন্টা আগে ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। খালি হাতে নিশ্চয়ই নয়, সাথে একটা স্যুটকেস ছিল। এবার দেখি তোমার পর্যবেক্ষণ ক্ষমতা কতটুকু, বলো তো। ভদ্রলোক যে তোমায় সুটকেসে করে টাকা দিতে আসবে না এটা অনুমান করা শক্ত নয়, কারণ এর জন্য ব্যাংকিং ব্যবস্থা আছে। বাকি থাকে একটা বিষয়, সেটা হলো ভদ্রলোক নিশ্চয়ই কোনো কাগজ বা ডকুমেন্ট নিয়ে এসেছিল। কিন্তু তাই যদি হবে তাহলে সুটকেসে কেন? যাক, তুমি যে শুধু গালগল্প নয় বরং কিছুটা মেধাও প্রয়োগ করতে পারো সেটা জেনে ভালো লাগলো। স্যুটকেস কেন এনেছিল জানি না, তবে জিনিসটা কিন্তু খুবই ছোট, এতটাই ছোট যে সেটা পকেটে করেও পুড়ে আসা যেত, কিন্তু সেটা তিনি করেননি। পরিবর্তে ব্যাগ ভর্তি অপ্রয়োজনীয় কাগজের মধ্যে সেটা নিয়ে এসেছিলেন। অপ্রয়োজনীয় বলছি কারণ আমাকে ওই একটিমাত্র কাগজ দিয়ে বাকিগুলো তিনি আমার বাড়ির সামনে যে ডাস্টবিনটা আছে সেটাই ফেলে রেখে চলে যান। আরে সে তো বুঝলাম, কিন্তু জিনিসটা কি, আর সেটা তোমাকেই বা কেন দিতে এসেছিলেন? হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। জিনিসটা কি? জিনিসটা আর কিছুই নয়, একটা প্যাটার্ন। কিসের প্যাটার্ন সেটা আমিও জানি না, তবে হয়তো একটু পরেই জানতে পেরে যাব। আর মিনিট 3 লাগার কথা, কারণ এখন বাসের গতি আবার কমে যাবে আর আমাদের একইভাবে বাস থেকে লাফিয়ে নামতে হবে। রেডি? চলো। এই রাস্তায়। বলতে বলতেই বাসের গতি কমে আসলো, আর কমতেই শঙ্কর এক লাফে নেমে গেল বাস থেকে। আমি ওর পিছন পিছন নামলাম। তারপর আর কোনো কথা না বলে সে আবারও একটা সরু গলির ভেতরে ঢুকে গেল। তারপর একটা ফটোকপির দোকানের সামনে এসে দাঁড়াতেই আমাদের সাথে যোগ দিল একজন ওই 40-45 বছর বয়সী লোক, বেশ অভিজাত চেহারা, পোশাকেও বেশ আভিজাত্যের ছাপ, মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি বেশ মানানসইভাবে ছাঁটা, চেহারা উজ্জ্বল, যেন এই মাত্র স্নান করে বেরিয়েছেন। কোনো কথা হলো না। লোকটি আমাদের নিয়ে দোকানের উল্টো দিকের লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। তারপর দোতলার একটা কফি শপে ঢুকে একটা ফাঁকা টেবিলে বসতে বসতে বললেন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, 8 ঘন্টা বাদেই আমার ফ্লাইট। অনেক ধন্যবাদ। আপনাকে এই কষ্টটা দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার সময় এতটুকু অপচয় করব না। মিনিট 5 লাগবে আমার সব মিলিয়ে। বলেই শঙ্কর এইবার পকেট থেকে একটা খাম বের করে লোকটার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমি শুধু এই জিনিসটির সম্পর্কে একটু জানতে চাই। মানে আমার বিশ্বাস এই কাজে আমি আপনার থেকে ভালো কাউকে পেতাম না। বলেই সে খাম থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিল লোকটার দিকে। লোকটি কাগজটা নিল, আর তাতেই চেহারায় একসাথে ফুটে উঠল অবাক, বিস্ময় আর অবিশ্বাস। কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য। একবার ভালো করে দেখে প্রথমেই আমার দিকে তাকালেন। এইবারের দৃষ্টিতে সন্দেহ। বোধ করি আমি বিশ্বস্ত কিনা সেটাই পরখ করে নিচ্ছেন। ইশারায় শঙ্কর কিছু একটা বলতেই লোকটি বললেন, হ্যাঁ, মাহাতো আমাকে এটার ব্যাপারে বলেছিল, কিন্তু কাজটা যে সে শেষ করতে পেরেছে সেটা জানতাম না, আর তাই জিনিসটা একবার নিজের চোখে দেখার জন্যই আমি দেখা করতে রাজি হয়েছি। সে তো বটেই, আর তাই তো আমি এই টোপটিকেই রেখেছি আমার সামনে। আমি শুধু এইটুকু জানতে চাই যে এটা কিসের প্যাটার্ন। দেখুন মিস্টার চ্যাটার্জি, এখন আমি সেটা বলতে পারবো না, এর জন্য সময় দরকার।
কিন্তু দেখে যতটা মনে হচ্ছে এটা সেই প্রজেক্টের নকশা, যার জন্য মাহাতো নিজের সারাটা জীবন ব্যয় করেছে, আর সেটা হলো নিকোটিউজেন। কিন্তু এটা আপনি কোথায় পেলেন? শুনেছি আপনি গোয়েন্দা, কিন্তু তাই বলে যে কারো ডাস্টবিনেরও খোঁজ রাখেন সেটা তো জানতাম না। এই শেষের কথাটা ভদ্রলোক একটু রসিকতার স্বরেই বললেন। শঙ্কর কিন্তু সেই রসিকতার ধারের কাছেও গেল না, খানিকটা অবাক হয়ে বলল, মানে এটাই যে এটা সেই প্যাটার্নের একটা খসড়া মাত্র, যার স্থান খুব বেশি হলে ডাস্টবিন, এতে কিছুই হয় না। যাই হোক, আপনার 5 মিনিট সময় শেষ, এবার আমাকে উঠতে হবে। বলেই লোকটি আর এক মুহূর্ত অপেক্ষা না করে উঠে দাঁড়ালেন। তারপর সোজা বেরিয়ে গেলেন কফি শপ থেকে। আমি আর আমার বন্ধু বসেই রইলাম। শঙ্করের 2 চোখ স্থির। সেই স্থির হয়ে আসা 2 চোখের মণি দুটো এখন গিলে খাচ্ছে হাতে ধরে থাকা ছোট্ট কাগজের টুকরোয়। মিনিট খানেক কাটল। তারপর হঠাৎই চলো বলেই সোজা উঠে হাঁটতে শুরু করলো। এই হাঁটার গতি আমার চেনা, কোথায় যাচ্ছি সেটা জানি, তাই আমি কোনো প্রশ্নও করলাম না। আবারও সিঁড়ি দিয়ে রাস্তার পাশে দাঁড়ালাম। শঙ্কর একবার এইদিক ওইদিক তাকালো, তারপর তীর বেগে ছুটতে লাগলো দাঁড়িয়ে থাকা বাসের উদ্দেশ্যে। বাস থেকে নেমে আবারও মেন গেট দিয়ে না ঢুকে জলের পাইপের দিক দিয়ে উঠে যখন ঘরের ভেতরে এসে পৌঁছলাম, তখন প্রথম কথা বলল শঙ্কর। কিছু মনে করো না নীল, একবার জানলাটা ফাঁক করে একটু দেখে আসো তো কেউ আছে কিনা। তো তখন আমি একটা কাজ সেরে নিই, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব, কেমন? আমি আর কিছু না বলে জানালার দিকে এগিয়ে গেলাম। তারপর খুব সাবধানে একটু ফাঁক করে তাকালাম সামনের দিকে। না, কেউই নেই। আবারও একইভাবে জানলাটা বন্ধ করে শঙ্করের পাশে এসে দাঁড়ালাম। সে ততক্ষণে আরেকটি কাগজের টুকরো নিয়ে সেটাকে টেবিলে বাল্বের নিচে রেখে কি যেন দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ কাগজটা উল্টে পাল্টে দেখে নিয়ে অবশেষে আমার দিকে তাকালো, বলল, আমার আগেই বোঝা উচিত ছিল কেউ একটা প্যাটার্নের জন্য আমাকে খুন করতে চাইবে না, সে তো অন্যভাবেও নেওয়া যায়। তাহলে? উপেন মাহাতো আমাকে প্যাটার্ন নয় বরং একটি 6 সংখ্যার নম্বর দিয়ে গেছে, কিন্তু সেটা এমন এক পদ্ধতিতে যে কেউ বুঝতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে এই নম্বরের অর্থ কি? কোনো কিছুর পাসওয়ার্ড? হতে পারে, আবার লকার নাম্বারও হতে পারে। কিন্তু সেটা তুমি কিভাবে বুঝবে? উনি কি এমন কিছু তোমাকে বলেছিলেন? সেটাই তো মনে পড়ছে না। ভদ্রলোক এমন ঝড়ের গতিতে এসছিলেন, আবার চলেও গেলেন। কি যেন 1 মিনিট। বলেই সে নিজের পকেট থেকে মোবাইল বের করে একটা নাম্বারে ডায়াল করলো। হ্যালো, আচ্ছা, আপনাদের ওইখানে উপেন মাহাতোর নামে কোনো লকার রেজিস্টার করা আছে? কয়েক সেকেন্ড পর শঙ্কর আবার বলল, হ্যাঁ, দ্যাটস রাইট। হ্যাঁ, আচ্ছা, আমি 1 ঘন্টা পর যাচ্ছি তাহলে। হ্যাঁ, একটু দরকার আছে। কোড? ও আচ্ছা, ঠিক আছে। বলেই কলটা কেটে দিয়ে ফোনটা টেবিলের ওপরে রেখে বলল, এসি ব্যাংকে উপেন মাহাতোর নামে একটা লকার আছে। লকারটি 1 মাসের জন্য বুক করা হয়েছে, আর সেটা দিন কয়েক আগেই। ভদ্রলোক মৃত্যুর আগেও এমন হেয়ালি করলেন না, জাস্ট ভাবতে পারছি না। কাজটা তিনি যোগ্য লোককে দিচ্ছেন কিনা সেটাও বোধহয় পরখ করে নিলেন। তার মানে ভদ্রলোক বেশ বুদ্ধি ধরে, কি বলো? তা তো বটেই, কিন্তু ভাবছি তিনি সেই লকারে কি এমন জিনিস রাখতে পারেন যার জন্য প্রথমে তিনি নিজে খুন হলেন এবং এখন আমার পিছনেও সেই একই খাঁড়া ঝুলছে। হ্যাঁ, হয়তো আরো গোপন কিছু যাতে নিয়ে জেনে ফেলেছেন। এক্সেলেন্ট মাই ফ্রেন্ড, রাইট, ঠিক বলেছ। কিন্তু সেটা তোমাকে কেন দিলেন? সেটা তো লকার খুললে বোঝা যাবে। না, এখন না বেরিয়ে পড়লে দেরি হয়ে যাবে। আমি যাব না। না,
তুমি এখানে অপেক্ষা করবে, আর মাঝে মাঝে জানলার ওই পাশে নজর রাখবে। হলুদ রঙের বিল্ডিংটাই বেশি। শঙ্কর চলে গেল। আমি একা বসে রইলাম এই দম বন্ধ করা পরিবেশে। বাইরে থেকে একটুও বাতাস ঢুকছে না, তার উপর দীর্ঘদিন বন্ধ থাকায় একটা বোটকা গন্ধের সৃষ্টি হয়েছে। প্রথম 2 বার জানলা খুলে কাউকেই দেখতে পেলাম না, কিন্তু তৃতীয়বারের বেলায় শঙ্করের কথাকে সত্য প্রমাণ করে দিয়ে পাশের হলুদ বিল্ডিংটার ছাদে একজন উদয় হলো। লোকটির দৃষ্টি যে এখন সম্পূর্ণভাবে আমাদের এই জানলাটার দিকে রয়েছে সেটা বুঝতে পারলাম তখন, যখন আমি জানলা সামান্য খুলতেই লোকটার শুটার গানটার লন ঘুরে গেল এদিকেই। তাড়াতাড়ি জানলা বন্ধ করে আবারও চেয়ারে এসে বসলাম। তারপর আর একটিবারের জন্য বলতে দ্বিধা নেই, ভয়ে জানলা আর খুলে দেখার সাহস হয়নি। শঙ্কর ফিরে আসলো গুনে গুনে 3 ঘন্টা পরে, আর এসেই বলল, লোকটা ছিল মানে আরেকটু হলে প্রাণটা বেরিয়ে যেত বুলেটের আঘাতে। অস্বাভাবিক কিছু নয় মাই ফ্রেন্ড। যদি একজনের, বলা ভালো বিখ্যাত একজনের একটি গোপন প্রমাণ কারোর কাছে থাকে, তাহলে খুন করে নিজেকে রক্ষা করতে চাওয়াটা তো খুব একটা অন্যায় নয়, তাই না? মানে তুমি কি সেই লকারে কিছু পেয়েছো নাকি? পেয়েছি। তখন প্রশ্ন করছিলে না যে উপেন মাহাতো কেন আমাকেই বললেন? উত্তরটা খুব সহজ। তিনি একজন গোয়েন্দার সাহায্যই নিতে চেয়েছিলেন। আর তুমি হয়তো অস্বীকার করবে না, বর্তমানে আমার থেকে ভালো যাকে, এবার কাজের কথায় আসি। খুন একটা নয়, খুন হয়েছে এখানে 2টো। এক উপেন মাহাতো, আর কোনো এক বিদেশি ভদ্রমহিলা, নাম মেরি জজ। কিন্তু পুলিশ এখনও এই দ্বিতীয় বলাভাবে প্রথম খুনটার বিষয়ে এখনও কিছু জানতে পারেনি। হয়তো পারবেও না, কারণ কাজটা কাঁচা হাতে নয়। প্রতিটি প্রমাণ, প্রতিটি সাক্ষী এমনভাবে মুছে ফেলা হয়েছে যে এই মার্ডারটার কোনো খোঁজ পাওয়া অসম্ভব, কেবল একটি প্রমাণ বাদে। আর সেই প্রমাণটা এখন আমার হাতে। বলেই শঙ্কর আমার চোখের সামনে একটা ছোট্ট খাম তুলে ধরল। দেখে মনে হচ্ছে কোনো চিঠির খাম। বললাম, চিঠি? হ্যাঁ, চিঠি, আর সাথে একটা ছবি, যেখানে ফুটে উঠেছে একটা নব দম্পতির খুশির মুহূর্ত। চাইলে দেখতে পারো। বলেই সে আমার দিকে খামটা এগিয়ে দিল। আমি সেটাকে নিয়ে বললাম, অন্যের জিনিস কি আমার দেখা ঠিক হবে? হবে, কারণ আমি জানি এই কেসের শেষটা না দেখে তুমি এখান থেকে যাবে না। আর তাই তুমি সবটা জেনে থাকলে আমারই সুবিধা। দেখে ফেলো মাই ফ্রেন্ড। শঙ্কর যে খুব একটা ভুল বলেছে তা নয়। এই কেসের শেষটা না দেখে আমি কোথাও যাচ্ছি না। যদিও আমি নিজে থেকেই কথাটা বলতাম ওকে, কিন্তু সে যখন নিজেই বলল তখন আর আমি কিছু না বলে খামের মুখটা খুললাম। তারপর ভেতর থেকে প্রথমেই ছবিটা বের করলাম, আর করতেই ছবির পুরুষ ভদ্রলোকটিকে দেখে আমার 2 চোখ যেন বিস্ময়ে বিস্ফারিত হলো। ছবিটা যদিও বেশ পুরানো, তবে লোকটি কেবল আমি নয়, দেশের সকলেই এক নামে চেনে। সাবেক রাজনৈতিক নেতা ধীরেন্দ্রনাথ দত্ত। তার ঠিক পাশেই হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে একজন আমেরিকান ভদ্রমহিলা। আমেরিকান বলে আমেরিকান নয়, যৌবন আর সৌন্দর্য যেন উপচে পড়ছে। 2 জনের গলায় মালা। তারা যে সদ্য নবদম্পতির জীবনটাকে ফ্রেমে বন্দি করতে চেয়েছে সেটা বুঝলাম। তারপর বের করলাম চিঠিটা। চিঠিটা ধীরেন্দ্রনাথ দত্ত কোনো মেরি জজের উদ্দেশ্যে লিখেছেন। যদিও অন্যের প্রেমপত্র পড়া উচিত নয়, তবুও লোভ সামলাতে পারলাম না। কোনো এক ক্ষুধার্ত প্রেমিক নিজের প্রেম উপচে দিয়ে প্রেমিকার কাছে চিঠিটা লিখেছে। সেখানে প্রেমের থেকেও বেশি মাত্রায় প্রকাশ পেয়েছে কাছে পাওয়ার বাসনা। চিঠি পড়ে খামটা আবারও শঙ্করের দিকে এগিয়ে দিতে দিতে বললাম,
একজন রাজনীতিবিদ যে এত ভালো সাহিত্যের জ্ঞান রাখে সেটা কিন্তু আমি আগে জানতাম না। এতেই এত চমকে গেলে? ভদ্রলোক যে খুব ভালো কবিতাও লেখেন সেটা ভুলে গেলে? ও হ্যাঁ, তাই তো, ভুলেই গিয়েছিলাম। কিন্তু শঙ্কর, এই চিঠি আর ছবিটা দিয়ে তুমি ঠিক কি প্রমাণ করতে চাইবে? কিছুই প্রমাণ করার নেই যতক্ষণ না মেরি জজ খুন হয়েছেন এটা খুঁজে বের করা না যায়। এবার কিন্তু তোমাকে পুলিশের সাহায্য নিতেই হবে। দেখা যাক, এই মেরি জজের পরিচয়টা একটু বের করতে হবে। তাহলে একটা কাজ করা যেতে পারে, ভদ্রমহিলা যেহেতু আমেরিকান তাই তাকে প্লেনেই আসতে হয়েছে, সেখানে একবার খোঁজ নিলে কেমন হয়? বাহ, ক্রাইম থ্রিলার লিখে লিখে বেশ ভালো মাথা খুলেছে তো তোমার। কিন্তু সেটার জন্য তো হেড অফিস যেতে হবে, এখন তো সম্ভব নয়। দেখে এবার বলো, রাতে কি খাবে? শুধু রুটি? হ্যাঁ, একটা হলেই হয়। বেশ, তাই হোক। আচ্ছা, এবার বলো তো, এই কেসটার বিষয়ে যতটা শুনলে তোমার কি মনে হচ্ছে? তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। মেরি জজ যে খুন হয়েছে এটা তুমি নিশ্চিত হচ্ছ কি করে? কারণ উপেন মাহাতো আমার এখানে মোটে মিনিট 5 বসেছিলেন, তখনই একটা খুনের কথা তিনি উল্লেখ করেন। আচ্ছা নীল, এই মেরি জজ নামের ভদ্রমহিলাকে তোমার চেনা চেনা মনে হচ্ছে না? কই, কখনো দেখেছি বলে তো মনে হয় না। ওয়েট 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 বলেই শঙ্কর পাশের ঘরে চলে গেল। তারপর মিনিট কয়েক বাদে ফিরে আসলো একটা পুরনো কাগজের গ্যাঁট নিয়ে। সেটাকে টেবিলের ওপরে রেখে একটার পর একটা কাগজ উল্টে পাল্টে দেখতে লাগলো। তারপর হঠাৎ করে একটা পুরনো খবরের কাগজ চোখের সামনে তুলে ধরে বলল, পেয়েছি, দেখো। বলেই পুরনো খবরের কাগজটা এগিয়ে দিল আমার দিকে। দেখলাম তারিখ 3 বছর আগের। একজন আমেরিকান মহিলা একটা মেডেল নিয়ে দাঁড়িয়ে আছে। পুরো কলামটা পড়ে আমি খানিক অবাক হয়ে বললাম, আরে এ তো সাধারণ কোনো মহিলা নয়, সাফ শুটারের মেডেল পাওয়া। সাধারণ মহিলা নন, কিন্তু এর সাথে ধীরেন্দ্রনাথের পরিচয় কিভাবে হলো সেটাই বুঝতে পারছি না। এদিকে ওনার বাড়িতে গিয়েও কোনো লাভ হবে না, ক্ষমতা চলে যাবার পর বাড়িতে থাকার মতো অবশ্য অবস্থা নেই। তুমি কি দেখা করতে গিয়েছিলে নাকি? ব্যাংক থেকে সরাসরি সেখানেই গিয়েছিলাম, কিন্তু গত 1 মাসে নাকি একবারও ফেরেননি। যদিও সেখানকার কেউই মেরির কোনো খোঁজ দিতে পারল না, এমনকি তারা এই মহিলাকে দেখেনও নি। কথাগুলো বলে শঙ্কর কেমন যেন উদাস হয়ে গেল। সত্যি কেসটা দেখতে দেখতে আরো বেশি জটিল হয়ে উঠছে। যদিও শঙ্করের ওপর আমার বিশ্বাস আছে, সে কোনো না কোনো ভাবে এর একটা বিহিত খুঁজে বের করবেই, এমনই তার আশ্চর্য ক্ষমতা। তাহলে এখন কি করবে? সেটাই ভাবছি গো। কটা বাজে দেখো তো? 5টা। এতক্ষণে তো কলটা চলে আসার কথা। কে ফোন করবে সেটা জিজ্ঞাসা করার আগেই টেবিলের ওপরে রাখা মোবাইলটা কেঁপে উঠল। দ্রুত রিসিভ করে সে বলল, ওই যো খবর এলো। হ্যালো, হ্যাঁ বলো, কি খবর? 1 মিনিট। নীল, ঠিকানাটা লিখে নাও তো, এই যে কলম। হ্যাঁ বলো। বিধান সরণি 7/15। আচ্ছা, বেশ, ঠিক আছে। বলেই ফোনটা কেটে দিল শঙ্কর। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দুঃখিত মাই ফ্রেন্ড, আজকে রাতে আরেকটা জায়গায় যেতে হবে। যাবে? এই বদ্ধ ঘরে রাতের বেলা একা থাকার কোনো ইচ্ছেই আমার নেই। রাজি হলাম। বেশ, প্রয়োজন হলে এখন একটু ঘুমিয়ে নিতে পারো, কারণ রাতে কিন্তু সেই সুযোগটা নাও পেতে পারো। ঘুমের আর প্রয়োজন ছিল না। তাছাড়া আমি জানি শঙ্কর কিছুর একটা খোঁজ পেয়েছে যা এই কেসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শঙ্করের হাবভাব দেখে অবশ্য কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমার ভিতরে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে এরই মধ্যে। ঘরের লাইটটা জ্বালিয়ে রেখেই রাত 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। আমি তখনও জানি না একটু পরই আমরা এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে চলেছি। বিধান সরণির 7/15 নম্বর বিল্ডিংয়ের কাছে এসে শঙ্কর বলল, শোনো, তুমি এখানেই থাকবে যতক্ষণ না আমি এখান থেকে বেরিয়ে না আসছি। কোনো প্রশ্ন করবে না, কারণ 2 জন গেলে তৃতীয় যদি কেউ আসে তাহলে
সাবধান হওয়ার সময়টা পাবো না। বলেই সে এক লাফে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করল। আমি অন্ধকারের সাথে মিশিয়ে দরজার দিকটায় তাকিয়ে বসে রইলাম এক দৃষ্টিতে। বুকের ভেতরের যন্ত্রটা বেরিয়ে আসার উপক্রম করছে উত্তেজনায়। 10 মিনিট গেল, 1 ঘন্টা কাটল, কিন্তু শঙ্করের দেখা নেই। সে কোনো বিপদে পড়ল কিনা সেটাও বোঝার কোনো উপায় নেই। ক্রমেই আমার উত্তেজনা ভয়ে বদলাতে শুরু করলো। হয়তো আর কিছুক্ষণ পর আমিও উঠে যেতাম, এমন সময় আমার ঠিক পাশ থেকে ভেসে আসলো, চলো, এখানে কাজ শেষ, বাকিটা পুলিশ সামলে নেবে। মানে পুলিশ কেন? আর তাছাড়া তুমি বা ছিলে কোথায়? যেখানে খুনি আজকে বিকাল অবধিও নিশ্চিন্তে ছিল। মানে ধীরেন্দ্রনাথ? না, মেরি জজ। কথাটা শুনে অবাক আর বিস্ময় আমার 2 চোখ গোল গোল হয়ে গেল। মেরি জজ? কিন্তু শঙ্করের কথা মতো সে তো খুন হয়েছে, আর তার খুনেরই তো তদন্ত করছে এখন। এই দাঁড়াও, আমি ঠিক বুঝতে পারলাম না, তাহলে খুনটা কে হয়েছে? খুন হয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত। আমার মুখ থেকে আর একটিও কথা বের হলো না। শঙ্করই বাকিটা বলল হাঁটতে হাঁটতে। শঙ্করকে যে দূর থেকে খুন করতে চায় তার পিছনেই একজনকে লাগিয়েছিল সে। সেই গুপ্তচরের মতে লোকটি পর পর কয়েকদিন এই বাসাতে এসেছিল। দারোয়ানকে মোটা টাকা ঘুষ দিয়ে ভদ্রমহিলা কত নম্বরে থাকেন সেটাও জেনে নিয়েছিল। শঙ্কর সেই সূত্র ধরে এখানে এসেছিল, আর এসে সেই রুমে ঢুকেই তার প্রথম যা মনে হয়েছিল সেটা হলো এখানে কোনো পুরুষ নয়, বরং থাকেন একজন মহিলা। পুরো রুমে তারই চিহ্ন। ঘরে খুব বেশি আসবাব না থাকলেও কয়েকদিন আগে ভদ্রমহিলা একটি ফ্রিজ এনে রেখেছিল, এটাও অবশ্য গুপ্তচরেরই তথ্য। যদিও সে তখনও জানত না যিনি এখানে থাকেন তিনি পুরুষ নয়, বরং একজন মহিলা। স্বাভাবিক, কারণ তিনি আশ্রয় নিয়েছিলেন ছদ্মবেশে। শঙ্করের ধারণা ছিল ধীরেন্দ্রনাথ দত্ত মেরিকে খুন করে এখানেই লুকিয়ে আছে। তথ্য মতে রাতে এখানে সে থাকে না, তাই আদর্শ সময়টা রাতেই। রুমে ঢুকে সে প্রথমেই রুমটাকে ভালো করে দেখে। তেমন কোনো চিহ্ন নেই, কেবল ফ্রিজের ভেতরটা ছাড়া। ফ্রিজ খুলতেই আবিষ্কার করে একটা মৃতদেহ, যার বেশিরভাগই এখন অদৃশ্য হয়ে গেছে। যদি আরো কিছুটা সময় পেত তাহলে বাকিটাও অদৃশ্য হতো। দেখো, আমার মনে হয় মেরি বুঝতে পেরেছিল এখানে তার আয়ু বেশি নেই, আর তাই আজকে যখন সে এখান থেকে বের হয় তখন একেবারে শেষবারের মতোই বের হয়েছে। আমি দেখেছি ঘরে কোনো প্রমাণ নেই, কেবল ওই মৃতদেহর বাকি অংশটা বাদে। আর একটি জিনিস ছিল যা তিনি হয়তো চাইলেও মুছে ফেলতে পারতেন না, সেটা হলো রুমের ভেতরে ছড়িয়ে থাকা মেয়েলি গন্ধ। যতই জানলা খুলে দেওয়া হোক না কেন, যে ঘরে দীর্ঘদিন একজন মহিলা বাস করে আসছে সেই গন্ধ তো সহজে যায় না। তার মানে আমি যাকে পাশের বিল্ডিংয়ে দেখেছিলাম সে মেরি নিজে? একদম ঠিক। এমন গোপনীয় কাজটা তিনি অন্য কাউকে দিতে চাননি, যেখানে তিনি নিজেই একজন শার্প শুটার। তোমার আর আমার ভাগ্য ভালো বলতে হয়। তাহলে এখন কি করবে? অপেক্ষা, কারণ মেরি রুমটা একেবারে ছেড়ে দিয়েছে। ফলে সকালে সে ঘরে কেউ তো যাবে, আর গেলে মৃতদেহ আবিষ্কার করবে, তারপর পুলিশ আসবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর তো কোনো কাজ নেই বন্ধু। অপেক্ষাটা অবশ্য বেশি করতে হলো না। পরের দিন দুপুর নাগাদ নিউজ চ্যানেলগুলোর হেডলাইন লেখা হলো সাবেক রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তের মৃত্যুর খবর দিয়েই। আমি আর শঙ্কর পুরোটা দুপুর সেই সবই দেখলাম। রাজনৈতিক ব্যক্তিত্ব খুন হলে সেটা স্বাভাবিকভাবেই অন্যদিকে আঙুল উঠবে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।
কেসের ইনচার্জ ইন্সপেক্টর শর্মা নিজের মতামত দিলেন, জনগণের মধ্যে আশা জাগালেন যত দ্রুত সম্ভব কেসের একটা সুরাহা করবেন। এর মধ্যে আমি আর শঙ্কর দুজনই বেশ কয়েকবার জানালাটা খুলে কাউকেই দেখতে পাইনি। তবুও শঙ্কর বলল, জানলাটা আপাতত বন্ধ থাক, এখন গা ঢাকা দিলেও বলা তো যায় না, আবার হয়তো শিকারি ফিরে আসতে পারে। আর আমি এত তাড়াতাড়ি আততায়ীর গুলিতে মরতে চাই না বন্ধু, বন্ধই থাক। কিন্তু শঙ্কর, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। ছবি দেখে বোঝাই যাচ্ছে মেরি ধীরেনবাবুকে বিয়ে করেছিলেন, কিন্তু হঠাৎ কি হলো যে খুন করতে হলো? সেটা এখনো ঠিক জানি না, তবে মনে হয় খুনটা করতে চাইনি। মোট কথা এখন সবটাই ধোঁয়াশা হয়ে আছে, যতক্ষণ না ইন্সপেক্টর শর্মা এসে কিছু বলছেন। মানে তুমি কি শেষ পর্যন্ত পুলিশের কাছে সাহায্য চাইলে? পুলিশের সাহায্য তো আমি সবসময় নিই, কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এখন কথা হচ্ছে ইন্সপেক্টর শর্মা এত দেরি করছে কেন? এইসব কথাবার্তার আধ ঘন্টা পর ইন্সপেক্টর শর্মা এসে হাজির হলেন। গায়ে পুলিশের ইউনিফর্ম, চোখে মুখে বেশ বুদ্ধি আর পর্যবেক্ষণ জলজল করছে। কোনো প্রকার ভূমিকা না করেই বললেন, এবার বলো তুমি এই কেসটার সাথে কিভাবে যুক্ত হলে? কিন্তু তার আগে তোমাকে তো একটা কথা দিতে হবে মাই ফ্রেন্ড। কথা? সেটা কেমন? এরপর এই কেসের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই বলল শঙ্কর। এতটুকু বাড়িয়েও নয়, আবার কমিয়েও নয়। সবটা শুনে ভদ্রলোকের দুই চোখ যেন বিস্ময় বেরিয়ে আসার উপক্রম হলো। বললেন, তাহলে তো আমাদের মেরি জর্জের খোঁজ করতে হবে। বোঝাই যাচ্ছে দুটো খুনই সে করেছে। কাজটা এত সহজ হলে আমি তো তোমাকে ডেকে পাঠাতাম না। খোঁজ নিয়ে দেখেছি গত 6 মাসে মেরি জর্জের নামে কেউ ইন্ডিয়াতে আসেইনি। হয়তো 6 মাস আগে এসেছিল। হ্যাঁ, সেটা আসতে পারে, কিন্তু একজন আমেরিকান 6 মাস ধরে কোথায় লুকিয়েছিল? এটা অস্বাভাবিক কিছু নয়। তা হয়তো নয়, কিন্তু এটা। বলেই শঙ্কর একটা ছোট্ট কাগজের কাটিং এগিয়ে দিল ইন্সপেক্টর শর্মার দিকে। এটা ঠিক কিসের কাটিং আমি জানতাম না, কিন্তু এইবার যখন ইন্সপেক্টর শর্মার কণ্ঠ থেকে বেরিয়ে আসলো, মেরি জর্জ আত্মহত্যা করেছে, সেটাও আবার 2 বছর আগে, কথাটা শুনে আরো একবার আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। শঙ্করের গতিবিধি এখনো বেশ স্বাভাবিক। শান্ত স্বরেই বলল, হ্যাঁ, খবরটা ভুল নয়। লন্ডনের বিখ্যাত একটা পত্রিকায় বেরিয়েছিল খবরটা। তাহলে খুনটা কে করলো? যারই ছবি আর চিঠিতে ক্ষতি হতে পারে এমন কেউ। কিন্তু সেখানেও তো একই প্রশ্ন, খুনি কে? বলছি, কিন্তু তার আগে তোমরা দুজনে একটু দরজার কাছটায় কি দাঁড়াও, বুঝলে? কেন? শঙ্কর এই প্রশ্নের কোনো উত্তর দিল না। তার পরিবর্তে চেয়ার থেকে উঠে গিয়ে জানলাটা আস্তে আস্তে খুলল, আর খুলতেই একটা ক্ষীণ আলোর রশ্মির ছটা এসে ঢুকলো ঘরের মধ্যে, আর সেই সাথে দুটি শব্দ। প্রথমটা দ্রুত জানলার পাল্লা লাগানোর, আর তারপরই যে শব্দটা হলো সেটা বন্ধ জানলার গায়ে লোহার আঘাতে। আর সেই ধাতব বস্তুটা জানলার পাল্লা এফোড় ওফোড় করে দিয়ে সোজা এসে আঘাত করলো দেওয়ালে। এতটুকু ঘটনা ঘটল কেবল কয়েক সেকেন্ডের মধ্যে। তোমার টিম সেখানে আছো তো? আছে। চলো একবার নিজের চোখে দেখে আসি। ঘটনাটার মোড় কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারলাম না, কিন্তু কোনো প্রশ্নও করলাম না। প্রথমে শঙ্কর, তার পিছন পিছন বেরিয়ে গেলাম আমি আর ইন্সপেক্টর শর্মা। বেরিয়ে গেলাম বললাম ঠিকই, কিন্তু এটাকে যা বলে তা হলো ছুটে যাওয়া। মিনিট 5 পর আমরা যখন হলুদ বিল্ডিংটার নিচে গেলাম, তখন সেখানে দাঁড়িয়ে আছে পুলিশের জিপ গাড়ি। বোধহয় এইমাত্র সেটা এখানে দাঁড় করানো হয়েছে। গাড়ির কালো ধোঁয়া এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। আমরা সোজা উঠে গেলাম, আর যেতেই দেখলাম 2জন পুলিশ কনস্টেবলের সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। ঠিক তার পাশে রাইফেল পড়ে আছে অবহেলায়। শঙ্কর ইংরেজিতে বলল, আপনার খেলা শেষ, ছদ্মবেশটা খুলে ফেলুন।
আর ছদ্মবেশ করে লাভ নেই। আর কিছুই বলতে হলো না। লোকটি এবার একটা একটা করে খুলতে শুরু করলো তার পরচুলো আর লাগানো গোঁফদাড়ি। আর তার ফলে আমাদের সামনে যে দাঁড়িয়ে থাকলো সে একজন পুরুষ নয়, বরং নারী। আর তাকে আমরা সকলেই চিনি, মেরি জর্জ। আমরা প্রত্যেকেই মুহ্যমানের মতো তাকিয়ে আছি সামনে দাঁড়ানো অপূর্ব সুন্দরী মেরির দিকে। শঙ্করের কণ্ঠ দিয়ে বেরিয়ে আসলো, মেরি জর্জ। শঙ্করের কথা শুনে খানিকটা অবাক হলো সে। ইংরেজিতে বলল, স্যারি জর্জ। মানে আপনারা টুইন? ইয়েস। এখানে বোধহয় বসে আর কোনো কাজ নেই, বাকি কথা আমার ঘরে হোক। দেখলাম সেরি জর্জ এর কোনো প্রতিবাদ করল না। সে যে একজনকে খুন করেছে এবং আরও একজনকে খুন করার সময় হাতে নাতে ধরা পড়েছে, এইসবের বিন্দুমাত্র ওর চেহারায় ফুটে উঠল না। মিনিট 10 পরে আমরা যখন আবারও শঙ্করের ঘরে আসলাম, তখন জানলাটা খুলে দেওয়া হলো। কথা শুরু করলো সে নিজেই। বলল, দেখুন, মেরি জর্জের মৃত্যুর খবরটা পড়েছি, কিন্তু তার যে একটা যমজ বোন ছিল সেটা সত্যি জানতাম না। আচ্ছা, আত্মহত্যার কারণটা ঠিক কি ছিল সেটা কি আমাদের বলা যাবে? এতক্ষণ সেরি চুপচাপই বসেছিল। এইবার শঙ্করের প্রশ্নটা শুনে সে যেন কটমট করে তাকালো শঙ্করের দিকে। কণ্ঠ থেকে বেরিয়ে আসলো তিক্ততা। সেটা কি আপনার থেকে আর কেউ বেশি ভালো জানার কথা? সেরি জর্জ ঠিক কোন উদ্দেশ্যে কথাটা বলল তা বুঝতে পারলাম না। শঙ্করও বোধহয় প্রথম দিকটা বুঝতে না পেরে খানিকক্ষণ ভাবল। সেরির লালচে চেহারা রক্তবর্ণ হয়ে উঠেছে। এক মিনিট, বোধহয় কিছু একটা গোলমাল হচ্ছে। তার আগে বলুন তো, আপনি আমাকে খুন করতে চান কেন? মানে আমি এই কেসটা তদন্ত করছি এই কারণে? এইবার যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠল সেরি। গর্জে উঠল শান্ত কণ্ঠ। যে আমার বোনকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে তাকে খুন করতে যাওয়াটা কি আমার অপরাধ? কথাটা শুনে ঘরের পরিবেশ যেন নিমেষেই বদলে গেল। কি বলছে সে? শঙ্কর আত্মহত্যা করতে বাধ্য করেছে মেরিকে? আমরা তো বটে, এই কথাটা যেন প্রথমে শঙ্কর নিজেও ঠিক বুঝতে পারল না। সময় নিল, কিছু একটা ভাবল, তারপর বলল, পুরো ঘটনাটা একবার বলা যায়? এইবার খানিকটা শান্ত হয়ে আসলো সেরির কণ্ঠ। তারপর ইংরাজিতে যে ঘটনার বর্ণনা দিল আমি সেটারই অনুবাদ করে তুলে দিলাম। মেরি বেশ কয়েকবার ইন্ডিয়াতে এসেছিল। এখানে এসেই একজনের সাথে তার সম্পর্ক হয়। পরবর্তীতে তারা বিয়ে করে। যদিও ঘটনাটা আমি জানতে পারি অনেকটাই পরে। তখন মেরি ওয়াজ প্রেগনেন্ট। ওর গর্ভে 3 মাসের সন্তান ছিল। মেরি সেই সন্তানকে জন্ম দিতে চেয়েছিল, বাট সাডেনলি শুনলাম এতে আরেকজন রাজি নয়। সম্পর্কটা ভেঙে যায়। মেরি ওয়াজ ভেরি আপসেট। ছুটে এসেছিল ইন্ডিয়ায়। আমিও আসতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ফিরল 7 দিন পর। বুঝলাম কোনো কাজই হয়নি, কিন্তু এর কারণে যে সুইসাইড করে নেবে সিরিয়াসলি আমি বুঝতে পারিনি। ওর মৃত্যুর কয়েকদিন পর আমি ইন্ডিয়াতে এসেছিলাম, আর এসে আমি জানতে পারি কোনো উপেন মাহাতোর সাথে তার পরিচয় ছিল। আমি তার সাথে যোগাযোগ করি এবং সে আমাকে জানায় সব রকম সাহায্যই সে আমাকে করবে, কিন্তু তার জন্য সময় দরকার। আমি অপেক্ষা করতে লাগলাম। কিছুদিন আগে উপেন মাহাতো আমাকে ডেকে পাঠান। আমি আসলে সে আমাকে বলে সে আমাকে সাহায্য করবে, কিন্তু তার জন্য আমাকেও তাকে একটা কাজে হেল্প করতে হবে। কেমন হেল্প? একটা ডেড বডিকে লুকিয়ে রাখতে হবে।
কথাটা শুনে ঘরের সকলেরই দৃষ্টি বিস্ফারিত হলো। আমি দাঁড়িয়েছিলাম শঙ্করের পাশে। এইবার আমার পা টলে গেল। উপেন মাহাতো নিজেই খুন করেছেন ধীরেন্দ্রনাথকে। তারপর আমি রাজি হই, আর তখনই সে আমাকে খোঁজটা দিল। আমি অপেক্ষায় থাকলাম। আর তারপর আমাকে নিজের টার্গেট তৈরি করলেন, তাই তো? ইয়েস, নিলাম। এটাই কি স্বাভাবিক নয়? হ্যাঁ, স্বাভাবিক। তবে একটু যে ভুল হয়ে গেল। মেরি জজের সঙ্গে যার প্রেম পরবর্তীতে বিয়ের সম্পর্কে গড়ে ওঠে, সেই মানুষটা যে আমি নয়, বরং সে যার মৃতদেহটা আপনি আগলে রেখেছিলেন এতদিন ধরে। লোকটার কুটিলতা দেখে আমি অবাক হলাম। আপনাকে তো বটেই, ঘোল খাওয়ালো আমাকেও। কিন্তু উপেন মাহাতো যে খুন হয়েছে সেটা জানেন? জানি। সেদিন আমার সঙ্গে তার দেখা করার কথা ছিল, কিন্তু তার আগেই তাকে কেউ খুন করে। কে খুন করতে পারে বলে আপনার ধারণা? না, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। ঠিক আছে, সেটা না হয় পুলিশ খুঁজে বার করবে। আমার যদি খুব ভুল না হয় তাহলে ফ্লাইটের টিকিট তৈরি তো করে ফেলেছেন আপনি। আজ রাতের ফ্লাইট। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আর হ্যাঁ, শর্মার বোধহয় এতে আপত্তি নেই। এই শেষের কথাটা বলল ইন্সপেক্টর শর্মাকে উদ্দেশ্য করে। তিনি আপত্তি করলেন না ঠিকই, কিন্তু বললেন, চাইলেই হয়তো কেস ফাইল করতে পারতাম, কিন্তু সেটা করে বোধহয় লাভ হবে না। ব্যাস, তাহলে তো মিটেই গেল। ধীরেন্দ্রনাথ বাবুর খুনি যেখানে খুন হয়েছেন সেখানে শাস্তি বা কাকে দেবেন? এখন প্রশ্ন হলো, উপেন মাহাতো আমাকে কেন এই কেসে নিযুক্ত করতে চাইল? জানতে পারলে ভালো হতো, কিন্তু এখন সেটার উপায় আছে বলে তো মনে হচ্ছে না। কথাটা আমাকেও যে ভাবাচ্ছিল না তা নয়। একজন নিজেই এসে কেসটা দিল এবং তাকেই ফাঁসিয়ে দিল। মানে এর পিছনে কারণটা ঠিক কি থাকতে পারে? হয়তো কারণ আছে, কিন্তু সেটা এখন আর জানার কোনো উপায় নেই। সেরি জজ চলে গেল। খানিক বাদে ইন্সপেক্টর শর্মা উঠে পড়লেন। ঘরের মধ্যে কেবল আমি আর শঙ্কর। এতক্ষণ তাকে কোনো প্রশ্নই করতে পারিনি। এবার বললাম, বিষয়টা ঠিক কি হলো বলো তো? উপেন মাহাতো যদি নিজেই ধীরেন্দ্রনাথকে খুন করে থাকবেন, তাহলে সে নিজে তোমার কাছে আসলো কেন? দেখো, কারণ তো কিছু একটা আছেই। হয়তো ভেবেছিলেন এক ঢিলে দুই পাখি মারবেন। প্রথমত ধীরেন্দ্রনাথকে খুন করে সেটা দোষ চাপাবেন সেরি জজের উপরে। সেরি পুলিশের হাতে ধরা পড়বে, আর আমার হয়তো ধীরেন্দ্রনাথকে খুন করার অপরাধে ফাঁসি বা যাবজ্জীবন হবে। সেরি নিজেকে নির্দোষ প্রমাণ করতেও পারবে না। তাহলে কি দাঁড়ালো? কেসের সাথে যুক্ত প্রতিটা মানুষই সরে গেল, কেবল উপেন মাহাতো বাদে। আর শেষ ট্রাম্প কার্ডটা তারই, তাই উভয় দিকেই লাভ তারই হবে। কিন্তু তিনি এটা জানতেন না যে তিনিও খুন হবেন। এখন যদি প্রশ্ন করো উপেন মাহাতো কিভাবে খুন হন, তাহলে বলবো আমি জানি না। তবে শর্মার উপর আমার বিশ্বাস আছে। আশা করি এই বিষয়টা সে তদন্ত করে ঠিক বার করবে। কিন্তু শঙ্কর, সেরি যে সত্যি কথা বলছে সেটা তুমি বিশ্বাস করলে কিভাবে? সে তো মিথ্যে কথাও বলতে পারে। পারে, কিন্তু এক্ষেত্রে নয়। নীল, সেরি একজন বিদেশি, তার উপর মেয়ে। হতে পারে সে তার বোনের মতো একজন শুটার। সে কারোর সাহায্য নিয়েই দেশের এত বড় রাজনৈতিক ব্যক্তিকে খুন করতে পারত না। অর্থাৎ সে যা বলছে সেটা সত্যি। আর উপেন মাহাতোর খুনটা হয় তার নিজের বাড়িতে। এখানে সেরির কোনো ভূমিকা নেই, কারণ আমি মেরি জজের ছবিটা দেখিয়েছি সে বাড়ির সবাইকে। বুঝতেই পারছো, দুই বোনের চেহারার মিল খুবই নিখুঁত, কিন্তু এই চেহারার কাউকেই কখনো সেখানে কেউ দেখেনি। অর্থাৎ সেরি যে উপেন মাহাতোর বাড়িতে গিয়ে তাকে খুন করবে সেটাও বিশ্বাসযোগ্য নয়। এবার আসে ধীরেন্দ্রনাথ বাবুর মৃত্যুর বিষয়টা। আগে দুইজনের মধ্যে বন্ধুত্ব থাকলেও এখন বলতে পারো রাজনৈতিক কারণেই সম্পর্কটা হেডলাইন করার মতো। আর তুমি তো জানো, চিরশত্রুর থেকেও ভয়ঙ্কর সেই মানুষটা যে একটা সময় বন্ধু ছিল। স্বাভাবিকভাবেই গোপন কথা কিছু জানতো, যা উপেন মাহাতোর কেরিয়ারে বেশ প্রভাব ফেলত। সামনে নির্বাচন, তাই বুঝতেই পারছো নির্বাচনের আগে গুপ্ত কথা জানে এমন লোককে বাঁচিয়ে রাখাটা তো বুদ্ধিমানের কাজ নয়। আর সেই গুপ্ত কথা যদি একটু বেশি মাত্রারই গোপনীয় হয় তাহলে তো তাই সে প্রথমে ধীরেন্দ্রনাথকে পর থেকে সরিয়ে দেয়। মৃতদেহ গুম করার জন্য একটা
কাঁচা বুদ্ধি কিভাবে আসলো ওনার মাথায় সেটাই বুঝতে পারছি না। আবার হতে পারে অনেক ভেবেই হয়তো কাজটা করেছে। ভেবেছিল পুলিশ জেনে গেলেও পুরো দোষটা আসবে সেরি জজের উপরে, কেস চালু হবে। আর তুমি তো জানোই আমাদের দেশের নিয়ম, বছরের পর বছর কেটে যাবে কিন্তু বিচার আসবে না। আর এরপরে যদি সেটি নির্দোষ প্রমাণও হয়, তবুও ক্ষমতার জোরে উপেন মাহাতো পার পাবে, তাই তো? একদম। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু শঙ্কর তুমি হয়তো ভুলে যাচ্ছ অপরাধ করা এবং অপরাধের সঙ্গ দেওয়া দুটোই কিন্তু সমান অপরাধ। জানি মাই ফ্রেন্ড, জানি, কিন্তু আমার মনে হয় না পুলিশ এই ইন্টারন্যাশনাল ঝামেলাটা এখন আপাতত নেবে, কারণ সামনেই নির্বাচন। দেশের ভাবমূর্তি রক্ষায় সরকার মুখে কুলু পেটে বসে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর উপেন মাহাতোর গবেষণা? দেখো, সেটা জানার উপায় বোধহয় নেই। তার মৃত্যুর সাথে সাথেই তার গবেষণার বিষয়বস্তুগুলো হারিয়ে গেছে। আবার এটাও হতে পারে এটা স্রেফ লোক দেখানো, কারণ এত বড় একটা আবিষ্কারের পথে যে আছে সেটা কটা হাতে গোনা মানুষ ছাড়া কেউ জানলো না, এটা খুবই অদ্ভুত। আমি কিছু খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু কেউই এই বিষয়ে কিছু বলতে পারলো না। অথচ এমন কিছু যদি সত্যিই থাকতো তাহলে কেউ হয়তো কিছু অন্তত বলতে পারতো। তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই সময় প্রচারের থেকে গোপন রাখাটা বেশি কঠিন। আর বিষয়টা যদি হয় উপেন মাহাতোর মতো এত বড় একটা লোককে নিয়ে। এবার উঠি তাহলে। আমি কোথায় যাব? যাবে তুমি। তুমি নিশ্চয়ই আমার ঘরে থাকতে আসোনি, যার জন্য এসেছিলে সেটা হয়ে গেছে, যাও। আর হ্যাঁ, প্লিজ মাই ফ্রেন্ড, খুব বেশি প্রশংসা করতে যেও না। তোমার গতবারে গপ্পে হিরোকে একেবারে সুপার পাওয়ার দিয়ে দিয়েছিলে তো। এই বিষয়টা একটু দেখো। আই এম জাস্ট আ নর্মাল হিউম্যান বিং মাই ফ্রেন্ড। শঙ্কর যে আত্মপ্রশংসা খুব একটা পছন্দ করে না সেটা আমি জানি, আর তাই যতটুকু সত্য সেটাই তুলে নিলাম। এতটুকু বাড়িও না আবার কমিও নয়। তবে গল্প আর বাস্তবের মধ্যে ফারাক অনেক, তাই পাঠকের মন রাখতে পুরো ঘটনাটাকে গুছিয়ে লেখা আর পাঠকের কাছে পৌঁছে দেওয়া ছাড়া এখানে আমার ভূমিকা সামান্যই। তবু গল্পটি যখন প্রকাশ পেল তার কয়েকদিন আগে একটা নাম্বার থেকে কল আসলো, আননোন নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো শঙ্করের স্বভাব সুলভ হাসি। বলল, হ্যালো, গপ্পটায় বড্ড রং চড়িয়েছ। এতটা প্রশংসা পাওয়ার যোগ্য বোধহয় আমি নই। এই আমি একটুও রং চড়াইনি শঙ্কর, শুধু ঘটনাটাকে গল্পে বদলে দিয়েছি, এই যা। তবে যদি কিছুটা রং চড়ে সে দোষ তুমি আমাকে দিতে পারো না। আজকের সকালের কাগজটা দেখেছো? হ্যাঁ দেখেছি, কেন বলো তো? বেশ, হাতে কোনো কাজ না থাকলে চলে এসো। আশা করি তোমার পরবর্তী গল্পের রসদের কমতি হবে না। আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের কলমে জোড়া খুন রহস্য। গল্প পাঠে রৌনক, শঙ্করের চরিত্রে অভিক, ইন্সপেক্টর শর্মার চরিত্রে সৌরভ, অনুজের ভূমিকায় শুভদীপ। সেরি এবং গল্পের পরিচিতি পর্বে রয়েছি আমি শিউলি। পোস্টার ডিজাইনে অভ্র, আবহ নির্মাণ এবং স্পেশাল এফেক্টসে ডাইনামিক অ্যাটমস, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন শঙ্কর সিরিজের প্রথম গল্প সজীব মাহমুদ নীলের কলমে জোড়া খুন রহস্য। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।